রাষ্ট্র প্রতিষ্ঠা, পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের মূল কারণ ছিল গণতন্ত্র, যেটা বাকশালের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। এবং বহুদলীয় গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষের, জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া, যেটা বাকশালের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল। সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষের, সেই মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, সেটাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মূল মন্ত্র, মূল ধারণা। এবং সেই আন্দোলন, সেই সংগ্রাম, সেই ত্যাগ অব্যাহতভাবে কিন্তু বাংলাদেশে চলেছে। এটা বাকশালকে বিদায় দিয়ে শেষ হয়নি। পরবর্তীতে আরেক স্বৈরাচার এসেছে, তারাও নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। তারপরে ১/১১ একই অবস্থা। তারপরে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্টের মাধ্যমে আবার সেই অনেকটা একদলীয় সরকার এবং জনগণের মালিকানা কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন আমাদের সকলকে করতে হয়েছে। কিন্তু এই আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে আপনারা যদি দেখেন, বাকশালের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা। পরবর্তীতে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে একমাত্র নেত্রী যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আপোষহীনভাবে সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে হয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত করেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রাম চলেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। নিজের জীবনের বিনিময়ে গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। জেলখানায় থেকেছে ৬ বছরের অধিক কাল সময়, কিন্তু আপোষ করেন নাই। শুধু গণতন্ত্র এবং জনগণের মালিকানার আন্দোলন, সেই আন্দোলন শেষ হয়নি। আজকে আমরা আবার কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্র, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা আবার বলতে হচ্ছে। যেই কারণে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে, ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে, সেটা শুধুমাত্র বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এই দেশের মালিক যারা, তারাই সিদ্ধান্ত দেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। এবং তার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে। এর ব্যতিক্রম কিছু করার কোনো সুযোগ নেই। কেউ যদি মনে করে যেভাবে শেখ হাসিনা তার জনগণের মালিকানা কেড়ে নিয়েছিল, শেখ মুজিবুর রহমান বাকশালের মাধ্যমে কেড়ে নিয়েছিল, সেইভাবে তার বিরুদ্ধেই কিন্তু পুরো দেশের মানুষ সংগ্রাম করছে। সুতরাং আমরা আর নতুন করে সেই সংগ্রাম করার তো দরকার নাই। শেখ হাসিনাকে বিদায় করার পরে এটাই স্বাভাবিক ছিল যে আবার জনগণের মালিকানা জনগণের কাছে ফিরে যাবে। ভাই আপনি চুপ থাকেন। বাংলাদেশের এটা খুবই স্বাভাবিক ছিল শেখ হাসিনার পতনের পরে, ফ্যাসিস্টের পতনের পরে, যে বাংলাদেশের মানুষের মালিকানা একটা নির্বাচনের মাধ্যমে, প্রতিনিধিত্বশীল সরকারের মাধ্যমে, সংসদের মাধ্যমে সেটা জনগণ ফিরে পাবে। সেটাই ছিল প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা কিন্তু এখনো জনগণের আছে। সুতরাং সেটা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নাই।
কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। কোন দল, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী তারা যদি মনে করে বাংলাদেশ আগামী দিনে পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য কোন দলের, কোন গোষ্ঠীর, কোন ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, তারা সিদ্ধান্ত নেবে, তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন, সংস্কার হবে, সেটা ভুল হবে। অবশ্যই সংস্কারের ব্যাপারে বিএনপির আগে কেউ প্রস্তাব দেয় নাই। 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সেখানে 2 বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেখানে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, সেখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য কি হবে, সেই প্রস্তাবে 7 বছর আগে দেওয়া হয়েছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখনই উনি আগামীর বাংলাদেশ শেখ হাসিনার পতনের পরে যে চিত্র, উনি সেটা অনুধাবন করতে পেরেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবগুলো এরপরে 2 বছর আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের যুগপৎ আন্দোলনে যারা আমাদের সঙ্গীরা আছেন সবাইকে নিয়ে আমরা 31 দফা সংস্কারের কথা বলেছি। শেখ হাসিনা পতনে আরো 1.5 বছর আগের প্রায়। সুতরাং এগুলো তো সব হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, কি কি সংস্কার করার প্রয়োজন হবে, দেশকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য এইসব দেওয়া হয়েছে শেখ হাসিনা পতনের আরো 1.5 বছর আগে, এবং সেই কথাগুলো এখন আলোচিত হচ্ছে। মনে হচ্ছে নতুন কোনো আলোচনা। এই আলোচনা তো বহু আগে হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, দেশের সামনে আমরা প্রস্তাব দিয়েছি এবং এগুলো কিভাবে বাস্তবায়ন করব সেটাও বলা হয়েছে। যে আগামী দিনে যে সরকার হবে, জাতীয় সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। বিএনপি একা প্রতিজ্ঞাবদ্ধ না, আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? এটার একমাত্র ম্যান্ডেট দেওয়ার মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। বিএনপির 31 দফা কিংবা যুগপৎ আন্দোলন, আমাদের 31 দফা, বাংলাদেশের কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। আমরা যদি মনে করি আমাদের 31 দফা, এর উপর আর দুনিয়াতে কিছু নাই, সেটাও সঠিক হবে না। আমরা 31 দফা নিয়ে জনগণের কাছে যাব আগামী নির্বাচনে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সেটা পাস করতে হবে। আর কোন দল, আর কোন গোষ্ঠী যদি মনে করে তাদের কোনো দাবি আছে, তাদের কোনো সংস্কারের প্রস্তাব আছে, তাদের কোনো পরিবর্তনের প্রস্তাব আছে, তাদেরকেও জনগণের কাছে যেতে হবে। তারা এখানে বসে, কিছু বিজ্ঞ মানুষ যদি মনে করেন তারা বসে সিদ্ধান্ত দেবেন আগামীর বাংলাদেশ, যে যতই বিজ্ঞ হোক, বাংলাদেশের মানুষের মালিক, যারা দেশের মালিক, তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই। গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই। তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে,
জনগণের ম্যান্ডেট নিতে হবে, ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। সুতরাং জনগণ সিদ্ধান্ত নেবে। আর যে সমস্ত সংস্কার প্রস্তাবে যে ঐক্যমত হবে বর্তমানে, যেমন কিছু আমরা তো আগেই বলেছি, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য সহ আরো কিছু বিষয় আছে যেগুলোতে জাতীয় ঐক্যমত হবে। সেই সংস্কারগুলো তো সময় লাগার কোনো কারণ নেই, সেটা 15 দিন 1 মাসের মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা। এবং যেখানে ঐক্যমত হবে না, আপনাকে জাতির কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য, জনগণের সমর্থনের জন্য। সেটা বিএনপি হোক, আমাদের যোগপট আন্দোলন হোক, কিংবা অন্য কোনো দল হোক, অন্য কোনো গোষ্ঠী হোক, জনগণের কাছে যেতে হবে। তার বাইরে কোনো সংস্কার করার অধিকার কাউকে দেওয়া হয় না। এবং এই যে বর্তমান সরকার যেটা আছে, এই সরকারকে সকলের, আমরা সবাই মিলে সমর্থন দিয়েছি। কারণ সমর্থন দিয়েছি শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা ছিল। যতক্ষণ নির্বাচন হবে না ততক্ষণ একটা নিরপেক্ষ সরকার থাকবে, তাই না? হ্যাঁ। সুতরাং সেটা ভেবে আমরা সবাই মিলে একটা নিরপেক্ষ সরকারের জন্য আজকের যারা সরকার আছে তাদেরকে সমর্থন দিয়েছি। আমরা কিন্তু সেই ক্ষমতায় অংশগ্রহণ করি নাই। বিএনপি তথা অন্যান্য দল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেই নিরপেক্ষ সরকারে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার বলেন, এই সরকারগুলোর ক্যারেক্টার হচ্ছে, চরিত্র হচ্ছে নিরপেক্ষতা। সবচেয়ে বড় চরিত্র হচ্ছে এটা। এবং সেই নিরপেক্ষতা রক্ষার জন্য কোনো বিএনপি সহ আমরা রাজনীতিবিদরা সেই সরকারে যোগদান দিই না। কারণ আমাদেরকে সরকারে আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, জনগণের ভোট নিয়ে আসতে হবে, এবং সেটা নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আর ইতিমধ্যে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার সময় একটা নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। যার জন্য আন্দোলন হয়েছে একটি নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারই হোক, নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেবে, তার ভোটাধিকার ফিরিয়ে দেবে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, এবং গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে আগামীর বাংলাদেশের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। আবার এই গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে, ফিল্টারেশনটা এর মাধ্যমে করতে হবে। আর কোনো দ্বিতীয় পথ এখানে নাই। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায়, জনগণকে বাইরে রেখে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। এবং সেটা হওয়াটা আমার কাছে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য কারো কাছে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে। যারাই করতে চেয়েছে তারা কিন্তু কেউ টিকে থাকে না, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। তারা ভোটের অপেক্ষায় আছে। কিন্তু আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে আমরা জানি যে মানুষ আজকে দ্রব্যমূল্যের কারণে, চরম দ্রব্যমূল্য, যে দ্রব্যমূল্য বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা আজকে কমিয়ে ফেলেছে। নিম্ন আয়ের মানুষ, তাদের খাওয়া দাওয়া রেশনিং করতে হচ্ছে, অনেকে 2 বেলা খেতে পারছে না। তার উপরে যখন আপনি একটা কর চাপাবেন, একটা ভিএটি চাপাবেন,
তখন তো তাদের ক্রয় ক্ষমতা আরো কমে যাবে। এই মানুষগুলো তাদের দুই বেলা খেতে পারবে না, শুধু তাদের জীবনযাত্রার মান এত নিচে যাবে, তারা দরিদ্র সীমার নিচে চলে যাবে। নিম্ন মধ্যবিত্ত অনেকে দরিদ্র সীমার নিচে চলে যাবে। সুতরাং এই সময়, এরকম একটা কঠিন সময় যখন জনগণ অতিক্রম করছে, সেই সময় আপনি কর, এখানে ভিএটির মাধ্যমে তাদের জীবনকে আরো দুর্বিষহ করে তোলা হবে। এই জন্য আমরা আগেও বলেছি, আমি আবারও বলছি, আজকে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত। সেই দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকারের যে বাজেট, সেই বাজেটকে তারা যদি বাস্তবায়ন করতে চায়, সেটা ভুল হবে। কারণ সেই বাজেট হচ্ছে দুর্নীতিবাজের বাজেট, এবং সেই বাজেটে অনেকগুলো প্রকল্প আছে, অনেকগুলো আপনার ব্যয় আছে, যেগুলো আমরা কাটছাঁট করতে পারি, যেগুলো আমরা স্থগিত করতে পারি। সেগুলো বাস্তবায়ন করার চেয়ে আপনার বাংলাদেশের মানুষের দুর্ভোগ, জনগণের কষ্ট লাঘব করা অনেক বেশি প্রয়োজনীয় বিষয়। সুতরাং এই জন্য আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন হয়েছে, যারা জনগণের নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহি। এই জন্যই তো গণতন্ত্র, এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া। দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত, এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে পরিবর্তন, সংস্কার আমরা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যা করতে পারি সেটা হবে। আর যেটা পারবো না, আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে। বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, এই কথাটা আজকে 15 বছর ধরে আমরা বলে আসছি। এবং জনগণের এই ক্ষমতায়নের জন্য মানুষ জীবন দিয়েছে, ত্যাগ করেছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, 60-70 লক্ষ বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে। এখানে আন্দোলনের কৃতিত্ব আমরা কোনো সময় নিতে চাই না। এই জুলাই আগস্টের এই 2 মাসে বিএনপির 500 এর বেশি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। 513 জন বিএনপির নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। কিন্তু আমরা তো সেইটাকে আন্দোলনের কৃতিত্ব বিএনপি নেবে না তো। এই আন্দোলনের কৃতিত্ব আমরা জনগণকে দিতে চাই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। বাংলাদেশকে যদি আগের জায়গায় ফিরিয়ে নিতে হয়, এর চেয়েও যদি ভালো জায়গায় নিতে হয়, আমরা এই জায়গাগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলনের কৃতিত্ব বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে। আমরা যদি এটার কৃতিত্ব দাবি করি, তাহলে আবার একটা যে আমাদের মধ্যে আগামী দিনের যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে আমরা পতন করতে পেরেছি, সেটা নষ্ট হবে। এবং জাতি হিসেবে সেটা আমরা করতে পারি। আমরা যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি অন্যায় করা হবে, বেঈমানি করা হবে। সুতরাং আজকে জাতীয় ঐক্য, বিশেষ করে গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এরপরে প্রত্যেকটা দলের নিজস্ব চিন্তা আছে, ভাবনা আছে, দর্শন আছে, স্বাভাবিক, এটাও থাকবে। ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, এটাই গণতন্ত্র। এবং মুক্তভাবে আমরা কথা বলতে পারবো, এটাই গণতন্ত্র। মুক্তভাবে চলাফেরা করতে পারবো, এটাই গণতন্ত্র। এবং একে অপরের যে মতবাদ, তার প্রতি সম্মান জানাতে হবে। আমি দ্বিমত করতে পারি, কিন্তু আমাকে তো সম্মান জানাতে হবে। আমি কারো মতবাদকে, কারো চিন্তাকে অসম্মান জানানো আমার কোনো অধিকার নেই। এটাই যদি এই স্পিরিট না থাকলে, তাইলে কিন্তু যতই সংস্কার করেন তাও কিন্তু কাজ করবে না। আপনি গণতান্ত্রিক একটা কালচার আছে, একটা সংস্কৃতি আছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আজকে